তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? রেসপন্স করো, নাহলে আমি বুঝতে পারবো না। নিমপিত রামকৃষ্ণ বিদ্যাভবন, তোমরা রেসপন্স করো। আর বাকিরা তোমরা ক্যামেরা অন করো। তোমাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে জানিও, হ্যাঁ? রেসপন্স করো। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাকে? তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? একটুখানি রেসপন্স করো। মাইক নেই? বাকিরা তোমরা ক্যামেরা অন করো। তোমাদের একটা কেউ রেসপন্স করো, তাহলে আমার সুবিধা হয়। আচ্ছা, তো তোমাদের একটা চ্যাপ্টার আছে অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স। কেন অর্ধপরিবাহী প্রয়োজন, আর বিশেষ করে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে কেন দরকার? তোমরা যদি রেসপন্স করতে ভালো হতো, আমার কিছু প্রশ্ন জানার। মাইক্রোফোন প্রবলেম, আচ্ছা। তো স- আমরা অনেক আগে থেকেই জানি যে পরিবাহী, তোমরা দেখেছো বাড়ি ইলেকট্রিসিটি বা লাইট, ফ্যান, সমস্ত কিছু পরিবাহী তার দিয়ে চলে। তার দেখেছো, তার ভিতরে কপার থাকে। হুম। এই আহ, এর মধ্যে দিয়ে কত পরিমাণ বিদ্যুৎ যাবে, কতটা যাবে, কতটা যাবে না, সেটা ওটা ঠিক করতে পারে না। যে বস্তুর মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ লাইট বা পাখা যতটা লাগবে ঠিক তত পরিমাণে যায়। শিবপুর, তোমরা ভিডিও অন করো। শিবপুর, আর বাকিদেরও বলছি, সবাই ভিডিও অন করো। তো হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিন? তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? শিবপুর, স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তা তোমরা আগের দিন বলেছিলে যে অর্ধপরিবাহী আর ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স তোমাদের হচ্ছে। তা আমি বেসিক কিছু জিনিসপত্র আলোচনা করছি, যেহেতু তোমরা আগের দিন বলেছিলে পড়াতে এটা। তো দেখো, পরিবাহীর মধ্যে দিয়ে অনিয়ন্ত্রিত ভাবে মানে কত নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে যাবে, সেটা পরিবাহী কখনো ঠিক করতে পারে না, যে কতটা কতটা আধান যাবে বা কতটা বিদ্যুৎ ওর মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে? আহ এমনও দেখেছো যে যদি অতিরিক্ত বিদ্যুৎ চলে যায় তাহলে তারটা পুড়ে যায়। তাই পরিবাহীর মধ্যে দিয়ে কখনো নিয়ন্ত্রিত ভাবে বিদ্যুৎ পরিবহন করা যায় না।
তাই অর্ধ পরিবাহী প্রয়োজন। কেন অর্ধ পরিবাহী? কারণ পরিবাহী তার মাত্রাটাকে কমিয়ে আনা হয়। আর তোমরা তো জানো যে রেজিস্ট্যান্স, যেটা বাধা প্রদান করে, তার মধ্যে দিয়ে তো বিদ্যুৎ পরিবহন করতে পারে না, খুব অল্প পরিমাণ যায়। তো এই অর্ধ পরিবাহী ঠিক এর মাঝামাঝি, এর মধ্যে রেজিস্ট্যান্স খুবই কম থাকে, যার মধ্যে বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু কতটা মাত্রায় যাবে সেটা ঠিক করতে পারে। তাই বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আজকালকার দিনে, বেশিরভাগ যন্ত্রপাতি দেখো, ফোন, স্মার্টফোন থেকে শুরু করে টিভি, ক্যামেরা, সমস্ত কিছুতে এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর জিনিসপত্র, যেটাকে পার্টিকুলারলি বলা হয় ইলেকট্রনিক্স এখনকার দিনে। আর এই বেশিরভাগ অর্ধপরিবাহীগুলো সিলিকন জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। সিলিকন, ঠিক আছে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে পরিবহন কি তরল, কঠিন। আমরা তো পড়েছি বস্তুর তিনটে অবস্থা হয়, আহ কঠিন, তরল, গ্যাসীয়। তো আমরা তরলের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে, কঠিনের মধ্যে দিয়ে হতে পারে। অ্যাটেন্ডেন্স, ওকে। তোমরা নিমপিত, রামকৃষ্ণ মিশন এবং সবাই বাকিরা ক্যামেরা অন করুনি, তারা ক্যামেরা অন করো, আর অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও চ্যাট বক্সে। তো কি হয়, আমাদের কঠিন কেন বেশি প্রয়োজনীয়? তরলের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয়। জানো কি তোমরা তরলের এমন একটা তরল পদার্থ যার মধ্যে তড়িৎ পরিবহন সম্ভব? শিবপুর? করবে? হ্যাঁ। আচ্ছা, রিপিট করবেন একটুখানি। শুনতে পাচ্ছি না। জোরে বল। রিপিট করবেন আরেকবার। উম, বুঝতে পারলাম না ঠিক। আচ্ছা, আহ করতে পারে। বিশুদ্ধ জল কখনো তড়িৎ পরিবহন করতে পারে না, তাতে যদি আয়নীয় হয়, NaCl এ মানে তোমরা যদি লবণ মিশাও তাতে, বা অশুদ্ধি থাকে, তাহলে সেই জল পরিবহন করতে পারে। সেরকম ভাবে আরেকটি তরল, এটা তো মিশ্রণ গেল, এমনি শুদ্ধ কোনো পদার্থ, সেটা হলো গিয়ে পারদ। পারদ সাধারণ অবস্থায় তরল থাকে, তোমরা দেখেছো থার্মোমিটারে, সেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তো আমাদের কঠিন নিয়ে কেন কাজ? প্রথমেই তোমাদের এখানে অর্ধপরিবাহীতে কঠিন পড়ানো হয়, কেন কঠিন? আহ, তো কঠিন মানে কঠিনই কেন, তরল দিয়েও কেন করা যায় না? তো প্রথম আমাদের যে বস্তু আমরা প্রতিদিন মানে আমরা ব্যবহার করি, যে ফোন, ইলেকট্রনিক্স বা এই সমস্ত, এর মধ্যে যদি তরল ব্যবহার করা হতো, সেটা তো সম্ভব ছিল না। তাকে একটা মানে তার একটা মানে আকার প্রয়োজন। তা তার জন্য প্রথমে দরকার আমাদের কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে কিছু কিছু পদার্থের পরিবাহী ক্ষমতা খুব বেশি, খুব সহজে তার মধ্যে দিয়ে পরিবহন হতে পারে। কিছু কিছু পদার্থের মধ্যে দিয়ে একদম যাই না, আর কিছু কিছু পদার্থের মধ্যে দিয়ে অল্প পরিমাণ যেতে পারে। তো এই বিভিন্ন রকম মাত্রায় আমরা তিন ভাগে ভাগ করি, সেটা এখানে দেখানো হয়েছে। কঠিন পরিবাহী কঠিন পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। একটা পরিবাহী অন্তরা, যেটা কিনা আমরা রেজিস্ট্যান্স হিসেবে জানি, যার মধ্যে তড়িৎ পরিবহন করা খুবই অসম্ভব। আর একটা হলো অর্ধ পরিবাহী, যেটা আমরা ট্রানজিস্টর হিসেবে জানি। কেন এটার ইম্পর্টেন্স? সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে কত পরিমাণ যাবে সেটা আমরা বাইরে থেকে ঠিক করতে পারবো। ঠিক আছে। তা তোমরা এতদিন পর্যন্ত দেখে এসেছো যে কিভাবে পরিবহন, তড়িৎ পরিবহন হয়, শুনেছো, মানে ভেবেছো, কিন্তু কিভাবে মানে এটা দেখা সম্ভব কি? আমরা তো নিউক্লিয়াসের নাম শুনেছি। ইলেকট্রন, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে। তো যে কোনো পদার্থের মধ্যেই তাই, পদার্থকে ভাঙলেই তিনটে পদার্থ পাই আমরা, এখনো পর্যন্ত যতটুকু তোমরা জেনেছো। তো আহ সেই পদার্থগুলোর মধ্যে দিয়ে কিভাবে আহ বিভব বিভব প্রয়োগ করলে তড়িৎ পরিবহন হয়, সেটা আমরা যদি দেখতে চাই, আহ একটা সেকেন্ড দাঁড়াও। হুম, তোমাদের এটা সুবিধা হবে। হুম, তোমরা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছো? দাঁড়াও, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই দেখো, দেখেছো ইলেকট্রন, এই যে প্লাস লাল রঙের চিহ্নগুলো রয়েছে, সেগুলো হলো গিয়ে নিউক্লিয়াস। ঠিক আছে। ধনাত্মক আধান হয়, আমরা জানি ওর মধ্যে প্রোটন থাকে। আর বাকি নীল নীল বলগুলো হলো ইলেকট্রন। বিভিন্ন রকম মোশনে আছে, ঠিক আছে, বিভিন্ন রকম দিকে যেতে পারে। একটা ওই কাগজের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, তো 3D তে যেতে পারবে না, অর্থাৎ মানে উঁচু মানে জেড মানে এই পেপারের ওপরে উঠতে পারবে না।
এই পেপারের মধ্যে সীমাবদ্ধ থেকে বিভিন্ন দিকে যাচ্ছে, দেখো বিভিন্ন রকম ভেলোসিটি আছে। আমি যদি এই মাউস পয়েন্টারটা দেখো ঠিক করে দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ স্যার। এই এই মাউস পয়েন্টার এখানে দেখো, আমি যদি কিছু ইলেকট্রন ছেড়ে দিই, ইলেকট্রন গুলো দেখো কোন দিকে যায়, দেখেছো? তো এই আধানগুলো কিভাবে মানে এই ধনাত্মক, আমরা তো জানি বিভব প্রয়োগ করলে ইলেকট্রন গুলো যায়। তো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, সেটা তোমার হলো কি ওই 0.2 ইলেকট্রিক ফিল্ডের জানো একক জানো, ভোল্ট পার মিটার হয়। তো এই 0.2 ভোল্ট পার মিটার দেওয়া হয়েছে, তার জন্য ইলেকট্রন গুলো বিভিন্ন দিকে যাচ্ছে, দেখো বিভিন্ন রকম বিভিন্ন দিকে মোশন হয়েছে। আরো যদি ইলেকট্রিক ফিল্ড দিতাম তাহলে ইলেকট্রন গুলোর একই দিকে মোশন হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। ঠিক আছে? তো দেখো এখানে ইলেকট্রন যদি আমরা এখানে বেশি পরিমাণ দিয়ে দিই তাহলে কোন দিকে যায় দেখো। ঠিক আছে? সব এই ধনা, এই যে যেদিকে যাচ্ছে, মানে নেট ফ্লোটা কোন দিকে হচ্ছে বুঝতে পারছো তোমরা কেউ? বিভিন্ন রকম ইলেকট্রন বিভিন্ন রকম দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে দেখেছো অ্যাকচুয়ালি, কোন দিকে যাচ্ছে সব ইলেকট্রন গুলো বেশিরভাগ? তোমাদের সবার ডান দিকে, দেখো ভালো করে দেখো, ইলেকট্রন বেশিরভাগ ইলেকট্রন গুলো সব ডান দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ধাক্কা খাচ্ছে কারোর সাথে, ধাক্কা খেয়ে ফিরে আসছে। ঠিক এরকমই হয়, আমরা বিভিন্ন রকম ভাবে পড়তে পারি দেখো, একদম স্বাভাবিকভাবে আমরা বেসিক ফিজিক্স আমরা যতটুকু পড়েছি সেটা দিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো এই বলগুলো ধাক্কা খাচ্ছে, ইলেকট্রন গুলো সেরকম ঠিক এরকম ধাক্কা খায়, ধাক্কা খেয়ে ফিরে আসে, আবার ওই দিকে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে? এরকম ভাবে প্রতিনিয়ত বাধা প্রদান হয়। তো যদি কঠিন হয়, কঠিন কঠিন এই অর্থে যে এই ধনাত্মক আধানের মধ্যে যে দূরত্ব আছে, দেখছো এই পয়েন্টারটা দেখতে পাচ্ছো, মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছো তোমরা? এই মাউসের পয়েন্টারটা দেখো, এই ধনাত্মক আধানের মধ্যে দূরত্ব কখনো কখনো পরিবর্তন হচ্ছে না, তাই সুতরাং এটি কঠিন। তরলের ক্ষেত্রে জানো এগুলো পরিবর্তন হতে পারে, যে দুটো বস্তু মানে দুটো কণার মধ্যে মধ্যবর্তী দূরত্ব কখনো আহ, মানে সবসময় ফিক্স থাকে না, মানে কি বলি, একই রকম থাকে একই রকম থাকে না সবসময়, তাই তরল বিভিন্ন রকম আকার বিভিন্ন রকম পাত্রায় রাখলে বিভিন্ন রকম আকার নিতে পারে, কিন্তু কঠিনের ক্ষেত্রে কি হয়, মধ্যবর্তী দূরত্ব সবসময় ফিক্স থাকে। তো এই ছবিটা ওই জিনিসটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করছে কিনা তোমরা দেখো ভালো করে। এইটা হলো মানে একটা, যখন আমরা পরিবাহী যখন ইলেকট্রিক সুইচ দিই তখন এই দুপাশে দুটো বিভব তৈরি হয়, বিভবের জন্য ইলেকট্রন গুলো এরকম ভাবে চলতে থাকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে যেতে থাকে। ঠিক আছে? তো আমাদের মেইন কাজ, আমরা সেদিকে এগিয়ে যাই। তো এটা মনে রেখো, ঠিক আছে? ইলেকট্রন গুলো এরকম নিজেদের মধ্যে ধাক্কা খায়, তারপরে এই ধনাত্মক আধানগুলোর সাথে ধাক্কা খায়, খেতে খেতে এরকম বিভিন্ন ধরনের মোশন তৈরি হয়। ঠিক আছে? ঠিক আছে, এটা হলো একটা কঠিনের এটা একটা কঠিনের আকার। তোমরা দেখতেই পাচ্ছ যে এদের মধ্যে যে মানে বন্ড লেন্থটা, বা এদের মধ্যে যে দূরত্ব দুটো কণা ভিন্ন ভিন্ন কণার মধ্যে, Na প্লাস আর Cl মাইনাস সবসময় ধ্রুবক থাকে, কখনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। ঠিক আছে? তাই আর এগুলো খুব সুসজ্জিত হয়, দেখো খুব আকারে দেখেছো তোমরা, এটা ঘনকের মতো দেখতে। ঠিক আছে? তাই এই সুসজ্জিত মানে অবস্থা বা আকারটাকে বলা হয় ল্যাটিস। তোমরা এটা পরে পড়বে, যদি তোমরা যদি হায়ার স্টাডিজ করো ফিজিক্সে, তো এই সমস্ত জিনিসগুলো থাকে কিভাবে এর মধ্যে দিয়ে ইলেকট্রন পরিবহন হয়, কিভাবে যাবে। এই ঘটনাটাই ঘটে প্রত্যেকটা ইলেকট্রনিক্স যন্ত্রের মধ্যে, এরকম এরকম আকারের ল্যাটিস রয়েছে ওর মধ্যে। ঠিক আছে? আমরা এই ভিতর থেকে জানার চেষ্টা করব। তাই এই চ্যাপ্টারটার নাম অর্ধ পরিবাহী, পরিবাহীর অবস্থাটাও বুঝবো। আর ইলেকট্রনিক্স, কারণ এই ইলেকট্রনিক্স বিভিন্ন যন্ত্রপাতি কিভাবে বানানো যায়, কি 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 ধরনের হতে পারে, সেগুলো নিয়ে আমরা দেখবো। ঠিক আছে? তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা বুঝতে পেরেছি সেটা, যে অর্ধপরিবাহী পরিবাহীর থেকে কম পরিবহন করতে পারে, কিন্তু অন্তরকের থেকে বেশি। আর এর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম মাত্রার, যেটা কিনা আমাদের হাতে থাকবে কন্ট্রোল করতে, আমরা কতটা আধান ওর মধ্যে দিয়ে পাঠাবো, মানে কতটা বিদ্যুৎ যাবে, সেটা আমরা এই অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে ঠিক করতে পারি। ঠিক আছে? সবচেয়ে বড় আহ কাজ, কারণ এর আগে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো খুব বড় বড় এবং ব্যবহারের অনুপযোগী। তাই জন্য এই আহ নতুন যে জগৎ তৈরি হলো তাকে দেখে অর্ধপরিবাহী। আর এখনকার দিনে বর্তমান যে অবস্থা, এই তোমরা হাতে ফোন নিয়ে দেখছো বা এই ক্লাসটা যেটা চলছে, এগুলো সবই
বর্তমানে এই অর্ধপরিবাহী যুগ বলা হয়। ঠিক আছে। তো তোমরা অর্ধপরিবাহী মানে অর্ধপরিবাহী তো পড়েছো, তা একটা পদার্থের নাম বলতে পারবে অর্ধপরিবহন করে যেটা? সিলিকন। সিলিকন। আচ্ছা, তো এই সিলিকন কি সিলিকন দিয়ে কি শুধু ইলেকট্রনিক্স তৈরি করা যায়? প্রথমে তো এর অবস্থা বুঝবো যে সিলিকনের মধ্যে দিয়ে কিভাবে ইলেকট্রন গুলো যায়। ঠিক আছে, মানে সিলিকনের মধ্যে দিয়ে, তা শুধুই সিলিকন দিয়ে কি আমরা সেই পদার্থগুলো তৈরি করতে পারি, না অন্য কিছু মেশাতে হবে, নতুন কিছু তৈরি করতে হবে? তাই আহ যে শুধু সিলিকন দিয়ে যদি না করা যায়, তাহলে তার মধ্যে কিছু অশুদ্ধি বা অন্যরকম পদার্থ মেশাতে হবে। তা সেইগুলোকে কি বলা হবে? ঠিক আছে, তোমাদের বেসিক ইলেকট্রনিক্স এইটুখানি জানতে হবে যে অর্ধপরিবাহী কি, অর্ধপরিবাহী ব্যবহার কি। ঠিক আছে, কারণ এই যে আমরা বাস্তবিক জগতে তোমরা সবাই ইলেকট্রনিক্স এর জিনিসপত্র ব্যবহার করছো বা পরে গিয়ে পড়বে। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে কিভাবে ইলেকট্রন পরিবহন হয় তোমরা দেখলে যে একটা আমি কঠিন দেখালাম, সেই কঠিনের মধ্যে দিয়ে কিভাবে ইলেকট্রন গুলো যাচ্ছিল, একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছিল, ধনাত্মক আধানগুলোর মধ্যে গিয়ে ধনাত্মক আধানগুলোর সাথে ধাক্কা খাচ্ছিল, কিন্তু ইলেকট্রন গুলোর মোশন একদিকে হচ্ছিল। ঠিক আছে, এবার আমরা পড়বো যে গেল তো পরিবাহী গেল, আমরা দেখব যে মানে সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো কিভাবে পরিবহন হয়। ঠিক আছে, তো এখানে একটা একটা ছোট্ট ভিডিও আছে। এটা চলছে না কেন? হুম। হ্যাঁ, তোমরা এটা দেখতে পাচ্ছো? স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ, তো দেখো এখানে ওই কতগুলোর মানে মানে নতুন নতুন শব্দ আমাদের সাথে পরিচয় হবে, সেটা হলো কি যোজ্যতা ইলেকট্রন। কোনটাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়, আর কোনটাকে পরিবহন ইলেকট্রন বলা হয়। ঠিক আছে, আহ তোমরা তো এতদিন ধরে জেনেছো যে ইলেকট্রন ইলেকট্রন গুলো বিভিন্ন রকম আহ, এই এখনইও বা দেখলে। ঠিক আছে, তো আমরা তো পড়ে এসেছি যে মানে যে কোনো পদার্থের ক্ষেত্রে আমরা শক্তির নিত্যতা সূত্র থেকে জানি যে ওর মধ্যে ওই যদি মানে ওই যে আমরা সিস্টেমটাকে নিয়েছি, সেটা যদি বাইরের সাথে কোনো রকম ভাবে ইন্টারাক্ট না করে, অর্থাৎ তার সাথে যদি কোনো কার্য না থাকে, বাইরের সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে তার মধ্যে যে শক্তি থাকবে সেটা সবসময় একই রকম থাকবে। ঠিক আছে, এটা আমরা শক্তির নিত্যতা সূত্র থেকে পড়েছিলাম। তো এই ইলেকট্রন গুলোর বিভিন্ন রকম অবস্থা হয়। ঠিক আছে, তাকে স্টেট বলা হয়, পরে গিয়ে পড়বে এটা। ঠিক আছে, তো এই এই অনুযায়ী ইলেকট্রন গুলোকে বিভিন্ন রকম যেরকম আমরা দেখেছি বিভিন্ন মানে একটা ধরো টেবিল, আমরা বইয়ে রাখার টেবিল দেখেছি, সেই টেবিলে বিভিন্ন রকম যেরকম থাক থাকে। হ্যাঁ, ঠিক এরকম রকম দেখতে হয়। ঠিক আছে, স্থিতিশক্তি নাম দিয়েছে এখানে, যদি এটাকে অন্যরকম ভাবে বলা হয়। এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তো আমরা যে এনার্জি বা শক্তি পড়েছি, তো এই স্থিতিশক্তি বিভিন্ন রকম হয় ইলেকট্রন গুলোর। ঠিক আছে, স্থিতিশক্তি আর শুধু স্থিতিশক্তি না, এটা ওই ইলেকট্রনের মোট শক্তি। ঠিক আছে, একটু ভুল লেখা আছে, স্থিতিশক্তি না, মোট শক্তি। তো এই রকম মোট শক্তিতে ইলেকট্রন গুলোর বিভিন্ন রকম এনার্জি হতে পারে। কিন্তু আমরা আহ তোমরা কোনদিন ভেবেছো যে আমরা যে আহ অঙ্কগুলো করি বা যেগুলো করেছি, সেগুলো সবসময় যে শক্তিগুলো থাকতো বিভিন্ন রকম হতে পারতো, কিন্তু এখানে এই শক্তিগুলো বিভিন্ন রকম হতে পারবে না। কিছু 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 শক্তিগুলোই আমরা এখানে মানে ব্যবহার করতে পারবো, আর বাকিগুলোকে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তাই এই বিভিন্ন রকম এরকম আহ থাক থাক করে দেখিয়েছে, যেরকম ভাবে তোমার টেবিলে বই রাখা হয়। তো এই ইলেকট্রন গুলো এরকম বিভিন্ন থাক অর্থাৎ বিভিন্ন এনার্জি লেভেলে লেভেলে সজ্জিত হয়ে থাকে।
ঠিক আছে। তো এইগুলোর উপরে ভিত্তি করে দু রকম ধরনের এরকম এর পরে ভিত্তি করে ইলেকট্রনের কিছু মানে তোমার মডেল বলতে পারো, বা বিভিন্ন রকমের, মানে কিভাবে আমরা পরমাণুগুলোকে বুঝতে পারবো, কারণ পরমাণুগুলোকে তো চোখে দেখা যায় না। তোমরা কি কোনদিন শুনেছো বা দেখেছো পরমাণুগুলোকে চোখে? শিবপুর, হ্যাঁ স্যার। তোমরা পরমাণুকে দেখেছো চোখে? না স্যার, পরমাণু চোখে দেখিনি। পরমাণুকে চোখে দেখা যায়? না স্যার। হ্যাঁ, দেখা যায় না। না, পরমাণু তো একটা যে কোনো পদার্থের ক্ষুদ্রতম, মানে বলতে গেলে এক ক্ষুদ্রতম অবস্থা, এবার সেটাকে আমরা চোখে দেখবো কি করে? হ্যাঁ, পরমাণুকে তাহলে চোখে দেখতে, মানে পরমাণুর প্রথমে শোনো, দেখতে গেলে কি লাগে? আলো লাগে তো, তাই না? আমরা আম- আম- যদি আমরা যদি কোনো প্রথমত বুঝতে হবে যে কতটা ছোট করতে পারি আমরা, তার বেশি আর যেতে পারবো না। তো সুতরাং ওই পরমাণুর সাইজটাই সবচেয়ে ছোট, যেখানে গিয়ে আমরা আর দেখতে পাবো না। ঠিক আছে। তো ওই যদি কিছু দেখতে না পাই, তাহলে আমাদের কিছু ভেবে নিতে হবে যে ওখানে কিভাবে কাজ হচ্ছে। তো বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ওই পরমাণুকে এরকম ভাবে দেখা যায়, যেটা দেখতে পাচ্ছ এখানে। আমি এখানে যে ছবিটা দেখানো হয়েছে, দেখো এই লাল রঙের যে বলটা সেটাকে নিউক্লিয়াস বলছে, আর নীল রঙের যে বলগুলো সেগুলোকে ইলেকট্রন বলছে। তো একটা পরমাণুর মধ্যে এরকম ভাবে যদি তার আহ মানে এনার্জি অনুযায়ী সাজানো যায়, মানে শক্তি অনুযায়ী, শক্তি এখানে স্থিতি শক্তি দিয়েছে কিন্তু এটা মোট শক্তি, ঠিক আছে। আহ মোট শক্তি অনুযায়ী সাজানো যায়, তাহলে লেভেল গুলো ঠিক এরকম হয়, ঠিক আছে। এটা মনে রেখো, ঠিক আছে। তো যদি দুটো পরমাণু এটা শুধু গেল একটা পরমাণুর ক্ষেত্রে, এবার যদি অনেকগুলো পরমাণু কাছাকাছি আসে, তাহলে আরেক রকমের অবস্থা হবে, ঠিক আছে। এই বিভিন্ন রকম অবস্থা নিয়ে আমাদের তোমার কোথায় গেল? তোমরা এই ছবিগুলো দেখেছো নিশ্চয়ই, তোমাদের ছায়া বইতে, ছায়া প্রকাশনী বইতে আছে এটা। তো এই বিভিন্ন রকম পরমাণুগুলোকে যদি কাছে আনা হয়, তাহলে আরেক রকম অবস্থার সৃষ্টি হবে। তো এই রকম আরেক রকম অবস্থাগুলোকে এরকম এরকম ছবি দিয়ে দেখানো যায়, ঠিক আছে। কেন ছবি? কারণ এর ভিতরে যে ফিজিক্সটা আছে, আমাদের আরেকটু হায়ার লেভেলে জানলে তবে আমরা বুঝতে পারবো কেন এরকম পটি তৈরি হয়। তো পটি বলতে বেসিক্যালি এখানে যে তোমরা দেখছো যে এই যে থাকগুলো তুমি গুনতে পারছো, 1 2 3 4, এগুলো গুনতে পারছো তো। কিন্তু এই থাকগুলো এতটাই কাছাকাছি যে তুমি গুনতে পারবে না, ঠিক আছে। অনেক কাছাকাছি, তুমি যতটা ভাবছো তার থেকেও কম, ঠিক আছে। তো এই হিসাবে এগুলোকে বলা হয় পটি। পটি মানে তুমি বুঝতে পারছো তো যে যদি খুব ক্ষুদ্র হয়ে যায়, তো আমরা সেগুলো গুনতে পারবো না। তো একটা ওই এই যেহেতু এর মাঝখানে দেখো কতটা গ্যাপ আছে, এইটাকে তুমি গুনতে পারো, কিন্তু এর ভিতরেও তো অনেকগুলো রয়েছে, এরকম দাগ দাগ রয়েছে এরকম, কিন্তু তুমি এগুলোকে গুনতে পারবে না। তাই এটাকে পটি বলা হয়েছে, ঠিক আছে। তো এই নিচেরটা যেটাকে বলা হয় যোজ্যতা পট্টি, আর উপরেরটাকে বলা হয় পরিবহন পট্টি। তো এই যোজ্যতা পট্টিতে কি হয়, যখন ওই নিউক্লিয়াস গুলো বা ওই পরমাণুগুলো কাছাকাছি আসে, তখন কি হয় একটু ভাবো তোমরা, ঠিক আছে। না ভাবলে আস্তে আস্তে তোমরা যত ওপরের দিকে উঠবা বা বড় হবা, তখন যে জিনিসগুলো তোমরা পড়ছো সেগুলো ভাবার চেষ্টা করবে ছবিতে বা বিভিন্ন রকম ভাবে, যতটা তোমাদের সম্ভব হয় সেরকম ভাবে ভাববে, ঠিক আছে। তো ভালো করে ভাবো, যদি এই পরমাণুগুলো কাছাকাছি আসে, আর এদের এই অবস্থাগুলো যদি মিশতে থাকে, ধরো এই একটা লাল বল আছে, পাশে আর একটা লাল বল আছে, তার পাশে একটা লাল বল আছে, এরকম করতে করতে অনেকগুলো লাল বল আছে, ঠিক আছে। এরকম ভাবে নীল রঙের ইলেকট্রন গুলো পাশাপাশি জুড়ে এরকম একটা ছবি তৈরি করে, ঠিক আছে। এই ছবিতে এবার এবার একটা দুটো জিনিস তৈরি হয়। সেটা হচ্ছে এখানে যেমন দেখেছো যে বলগুলো এই থাকেই থাকতে পারবে, এর মাঝখানে কোনো জায়গায় থাকতে পারবে না। তুই যদি এখানে রাখো এখানে নিচে চলে আসবে, ঠিক আছে। বা এখানে রাখো এখানে চলে আসবে। তো এই মাঝখানে কোথাও থাকতে পারবে না, ঠিক আছে। সেরকম ভাবে এইখানে যে নিষিদ্ধ অঞ্চল বলেছে, এইখানে থাকতে পারবে না। হয় এখানে থাকতে হবে, বা অথবা এখানে থাকতে হবে। কিছু রেস্ট্রিকশন আছে ইলেকট্রন গুলোর মধ্যে। তো আহ এই যে যোজ্যতা পট্টি তৈরি হয়, ঠিক আছে, তুমি যখন এই পরমাণুগুলোকে কাছাকাছি আনবে খুব কম টেম্পারেচারে, এই ইলেকট্রন গুলো, যে তুমি যে ইলেকট্রন গুলো দেখেছো চোখে, সে মানে এই যে ছবিতে দেখেছো, চোখে তো ইলেকট্রন দেখা যায় না, তো এই যোজ্যতা পট্টিতে অবস্থান করে, ঠিক আছে। তাই একে বলা হয় যোজ্যতা পট্টি, ঠিক আছে, যদি 0 ডিগ্রি টেম্পারেচারে, ঠিক আছে। এটা তোমাদের পরীক্ষায় দেবে হয়তো, তোমরা এটা মনে রেখো, ঠিক আছে। যে
মানে 0 কেলভিন টেম্পারেচার, 0 কেলভিন টেম্পারেচারে ইলেকট্রন গুলো যে পটিতে অবস্থান করে অর্ধপরিবাহী, তাকে বলা হয় যোজ্যতা পট্টি। ঠিক আছে, 0 কেলভিন টেম্পারেচার কথাটা বলো, কারণ এরপরে যত ইলেকট্রন গুলো শক্তি পাবে, তোমরা তো জানো, তোমরা নিজেও জানো, এই যে তোমরা যত বড় হচ্ছ তত তোমরা তত শক্তি নিয়ে ওপরে ক্লাসে উঠছো, ওপরে ক্লাসে উঠছো, ক্লাস 12 থেকে এবারে বিএসসি তে যাবে, তারপরে আরো হায়ার স্টাডিজ করতে পারো, বা অন্যরকম ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু হতে পারো। তো তোমরা এই লেভেল থেকে এই লেভেলে যেতে গেলে জাম্প করতে হবে, তোমাদের কিছু এনার্জির প্রয়োজন, শক্তির প্রয়োজন। ঠিক আছে, ঠিক সেরকমই এই যে যে নিষিদ্ধ অঞ্চল, তুমি এই অঞ্চলে থাকতে পারবে না, তোমাকে এখান থেকে এনার্জি নিয়ে যেতে হবে কিছু, এই ইজি পরিমাণ বা তার থেকেও বেশি। সেটা আসলে কি ওই তোমার তোমাদের যেমন ছেড়ে ক্লাসের মধ্যে যদি ক্লাস না হলে তোমরা যেমন ক্লাসের মধ্যে হুটোপাটা করে বেড়াও না, এই যেমন টিফিন পিরিয়ড, নিজেরাই দেখেছো টিফিন পিরিয়ডে তোমাদের কি হয়, এই দিক ছুটছে, ও দিক ছুটছে, সেদিক ছুটছে। তো কেন হয় ওটা? যদি তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়। সেরকম ভাবে পরমাণুর মধ্যে যদি একটু পরিমাণ উষ্ণতা বা টেম্পারেচার বা বাইরে থেকে তাপ দেওয়া হয়, ইলেকট্রন গুলো তোমাদের মতো অবস্থা হয়। ইলেকট্রন গুলো ভাবে আমরা এবার শক্তি পেয়ে গিয়েছি, এবার আমরা উপরের দিকে উঠতে পারবো। ঠিক আছে, ওরা ওরকম দুষ্টুমি করতে করতে উপরের দিকে উঠে যায়। তো তখন বলা হয় হলো কি, এই যোজ্যতা পট্টি থেকে ইলেকট্রন গুলো এই পরিবহন পট্টিতে চলে যায় যদি এই পরিমাণ এনার্জি পায়। বা তোমরা বলতে পারো যে উষ্ণতার জন্য এই পরিমাণ এনার্জি পেয়ে এরা পরিবহন পট্টিতে চলে যায়। ঠিক আছে, এবার পরিবহন পট্টির কাজটা কি? এখানে তো তোমার আর সেই বাধা মানে না, না। তোমাদের মতো টিফিন পিরিয়ডে কি তোমাদের আর কেউ ক্লাসে ডেকে আনতে পারবে? কেউ ডেকে আনতে পারবে না। তা তোমরা ওই চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে, এদিক যাচ্ছ ওদিক যাচ্ছ, আর তো কোনো বাধা নেই। কিন্তু ক্লাস হলে কি, একটা জায়গায় একটা বেঞ্চে বসে থাকতে হবে, তুমি কখন উঠে যেতে পারবে না। এই যোজ্যতা পট্টিরও কাজ তাই। এখানে তোমরা যখন ক্লাস আওয়ার চলে তোমরা এই যোজ্যতা পট্টিতে বসে থাকো, আর যখন টিফিন পিরিয়ডের পর হয়, টিফিন পিরিয়ড চলে আসে, তখন এই পরিবহন পট্টিতে ঠিক ইলেকট্রন গুলো এই পরিবহন পট্টিতে আর বাধা মানে না, এরা এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে বেড়াতে পারে। যেমন এখানে, এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না, কিন্তু এই ওপরে যদি চলে যেতে পারে, তাহলে দেখো এখানে আর সেই এই এখানে যে এরকম তোমার বাঁকা লাইন টেনেছে, ধরো এখানে ইলেকট্রন গুলো এর মধ্যে আবদ্ধ আছে, এর থেকে বেরোতে পারবে না, এই দাগের বাইরে বেরোতে পারবে না। তো এখানে ওপরে উঠে গেলে কি, ইলেকট্রন গুলো একদিক থেকে অন্যদিকে চলে যেতে পারবে। তো এই পরিবহন পট্টিরও কাজ তাই। ঠিক আছে, তো আমাদের এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, কারণ গল্পের মতো বলছি এই কারণে, কারণ এগুলোর ভিতরে অনেক ডিটেলস আছে যেটা পরে বড় হয়ে গিয়ে পড়বে তোমরা ওপরের ক্লাসে। তো এই পরিবহন পট্টিতে কি হয়, ইলেকট্রন গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, যোজ্যতা পট্টিতে ইলেকট্রন গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। আর এই দুটোর মধ্যে কিছু গ্যাপ রয়েছে, এই গ্যাপে কোনো ইলেকট্রন থাকতে পারে না। ইলেকট্রন গুলো উপযুক্ত শক্তি নিয়ে এই পরিবহন পট্টিতে যেতে পারে। এই গল্পগুলো একটু মনে রেখো, কারণ তোমাদের পরীক্ষায় দিতে পারে হয়তো গল্প করে কি যে কিভাবে ইলেকট্রন পরিবহন হয় অর্ধপরিবাহীতে। এটা মনে রেখো কিন্তু, ঠিক আছে। এবার আমরা একটা ছোট্ট করে ভিডিও দেখে নিতে পারি কিভাবে ইলেকট্রন গুলো সত্যি সত্যি যেতে পারে। আর একটা হোল বলে কথা আছে, ইলেকট্রন হোল। আহ ধরো কোনো জায়গায় তুমি ভাবো তুমি বাড়িতে ছিলে, তুমি যদি বাড়ির থেকে বেরিয়ে আসো, তা তোমার ওখানে তো মানে তোমার কিছু মানে শূন্যতা হয়েছে না। তুমি বাড়িতে ধরো বাড়িতে থাকলে একটা দুটো কাজ করতে পারতে, বা বা যে কোনো কিছু বাড়িতে থাকলে খেলতে পারতে, তা সেখানে শূন্যতা তৈরি হয় না যদি তোমার কোনো বন্ধু থাকে, তা সেই বন্ধুটা শূন্য অনুভব করবে। তো ইলেকট্রন গুলো না থাকলেও এই পরমাণুগুলো কিছু শূন্য অনুভব করে, তাকে বলা হলো কি হোল বলা হয়। এই হোলগুলো পরিবহন করতে পারে। ঠিক আছে, সেটাই আমরা একটা ছোট ভিডিওতে দেখি কি বলতে চাইছে। ঠিক আছে, দেখা যাক। বলছিলাম যে আমাদের টিফিনটা শুরু হয়ে গেছে। ও, টিফিন পিরিয়ড শুরু হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তোমাদের একটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই। দেখো, তোমরা কি বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে চাও, নাকি এই যেরকম পড়াচ্ছি সেরকম ভাবে পড়াবো? তোমরা বললে সুবিধা হয় আমাকে, বুঝলে তো। কারণ বিভিন্ন স্কুল সেরকম ভাবে তো কিছু বলে না। তোমরা যারা রয়েছে তারা বলবে, ঠিক আছে। তা এই যেরকম নর্মাল ক্লাস হচ্ছে সেরকম ক্লাস হবে, এইটুকুনি বলেই চলে যাও, হ্যাঁ অসুবিধা নেই। স্যার, ওরকমই তো উঠতে হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, এটাতে অসুবিধা নেই কোনো। আচ্ছা ঠিক আছে, তাহলে মাঝে মধ্যে একটু প্রবলেম করতে হবে, নাহলে কিন্তু সব ভুলে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে।